নির্যাস যখন কবিতা ছুঁয়ে ছুঁয়ে জমে মনের কোণে লাভার তখন দীর্ঘশ্বাস অপুরাণ সুখে প্রেম নিখাত জ্বলতে থাকে ঝর্ণা নিনাদ। সম্মানিত সুধী, নিনাদ আবৃত্তি পরিষদ আনন্দধারা প্রশিক্ষক জনাব মোস্তাহেদ ফারুক মহোদয়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, কারণ আমাদের আজকের এই আবৃত্তি সন্ধ্যায় তারা যথেষ্ট সহযোগিতা করেছেন। মঞ্চে আহ্বান করছি জনাব মোস্তাহেদ ফারুক। এই মঞ্চে আবৃত্তি করতে হবে জানতাম না। দর্শক হিসাবে এসেছি দেখার জন্য, উপভোগ করার জন্য। সুন্দর পরিবেশ, আবৃত্তি ভালো লাগছে। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট আবৃত্তি পরিষদের পক্ষ থেকে। রবীন্দ্রনাথের বিখ্যাত একটি কবিতা পৃথিবী। রবীন্দ্রনাথ পৃথিবীকে নিয়ে যে বন্দনা করেছেন আমি আবৃত্তি করছি। আজ আমার প্রণতি গ্রহণ কর পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে। মহাবীর যুবতী তুমি, বীর ভুগ্না, বিপরীত তুমি ললিতে কঠোরে, মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে। মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে, ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র। তোমার লীলাক্ষেত্র মুখরিত করো অট্ট বিদ্রোপে, দুঃসাধ্য করো বীরের জীবনকে, মহৎ জীবনে যার অধিকার। শ্রেয়কে করো দুর্মূল্য, কৃপা করো না কৃপা পাত্রকে। তোমার কাছে কাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম, ফলে শস্যে তার জয় মাল্য হয় স্বার্থ। জলে স্থলে তোমার ক্ষমাহীন সুন্দর, জলে স্থলে তোমার ক্ষমাহীন, জলে স্থলে তোমার ক্ষমাহীন। আজ আমার প্রণতি গ্রহণ কর পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে। মহাবীর যুবতী তুমি, বীর ভুগ্না, বিপরীত তুমি ললিতে কঠোরে, মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে। মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে, ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র। তোমার লীলাক্ষেত্র মুখরিত করো অট্ট বিদ্রোপে, দুঃসাধ্য করো বীরের জীবনকে, মহৎ জীবনে যার অধিকার। শ্রেয়কে করো দুর্মূল্য, কৃপা করো না কৃপা পাত্রকে। তোমার কাছে কাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম, ফলে শস্যে তার জয় মাল্য হয় স্বার্থ। জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি, সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণীর জয় বার্তা। তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয় তোরণ, ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে। তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয়, সে পুরুষ, সে বর্বর, সে মূঢ়, তার অঙ্গুলি ছিল স্থূল, কলা কৌশল বর্জিত। গদা হাতে মুসল হাতে লণ্ড ভণ্ড করেছে সে সমুদ্র পর্বত। অগ্নিতে বাষ্পেতে দুঃস্বপ্ন ঘুরিয়ে তুলেছে আকাশে। জল রাজত্বে সে ছিল একাধিপতি, প্রাণের পরে ছিল তার অন্ধ ঈর্ষা। দেবতা এলেন পরযুগে, মন্ত্র পড়লেন দানব দমনের,
জড়ের অধ্যত্ত হল অভিভূত। যুবধত্রী বসলেন শ্যামলাস্তরণ পেতে, উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর চূড়ায়। পশ্চিম সাগর তীরে সন্ধ্যা নামলেন, মাথায় নিয়ে শান্তি ঘর। নম্র হল শিকলে বাঁধা দানব, তবু সে আদিম বর্বর আঁকড়ে রইল তোমার ইতিহাস। ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আনে বিশৃঙ্খলতা, তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে এঁকে বেঁকে। তোমার নাড়িতে লেগে আছে তার পাগলামি। দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে, অরণ্যে দিনে রাত্রে, উদাত্ত অনুদাত্ত মন্দস্বরে। তবু তোমার বক্ষের পাতালে থেকে আধুপোষা নাগ দানব ক্ষণে ক্ষণে উঠছে ফোনা তুলে। তার তাড়নায় তোমার আপন জীবকে করছো আঘাত, ছাড়খাড় করছো আপন সৃষ্টিকে। শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে, তোমার প্রচণ্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন, লাঞ্ছিত জীবনের প্রণতি। বিরাট প্রাণীর বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায়, তাকে আজ স্পর্শ করি, উপলব্ধি করি সর্বদেহে মনে। অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলায়। আমিও রেখে যাব কয়ে মুষ্টি ধুলি, আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম রেখে যাব এই নাম গ্রাসী, আকার গ্রাসী, সকল পরিচয় গ্রাসী নিঃশব্দ ধূলি রাশির মধ্যে। অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উধাও পৃথিবী, গিরি শৃঙ্গমালার মহৎ মৌনে ধ্যান নিমগ্না পৃথিবী, নীলাম্বুরা শিরতন্দ্র কলমন্দ্র মুখরা পৃথিবী। অন্নপূর্ণা তুমি সুন্দরী, অন্নরিক্তা তুমি ভীষণা। একদিকে আপক্ষ ধান্যভার তোমার শস্যক্ষেত্র, সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশিরি বিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে। অস্তগামী সূর্য শ্যাম শস্য হিল্ললে রেখে যায় অকথিত এই বাণী, আমি আনন্দিত। অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ কুশকঙ্কালের মধ্যে মরিচিকার প্রেত নৃত্য। বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চু বিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেন পাখির মতো তোমার ঝড়। সমস্ত আকাশ থেকে জেগে উঠল, সমস্ত আকাশ জুড়ে কিশোর ফুল সিংহ অসংখ্য আকাশ অসংখ্য আবার ফাল্গুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণা হাওয়া ছড়িয়ে দিয়েছে বই বিরহ মিলনের স্বগত প্রাণ। আম্রবকুলের গন্ধে চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফেনা। বনের মর্মর ধ্বনি বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকস্মাৎ কল্লোচ্ছ্বাসে। স্নিগ্ধ তুমি, হিংস্র তুমি, পুরাতনী তুমি, নিত্য নবীনা। অনাদি সৃষ্টির যজ্ঞ হতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনার অতীত প্রত্যুষে। তোমার চক্র তীর্থের পথে পথে ছড়িয়ে এসেছ শত শত ভাঙা ইতিহাসের অর্থলুপ্ত অবশেষ। বিনা বেদনায় পিছিয়ে এসেছ, বিনা বেদনায় পিছিয়ে এসেছ তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্তৃতির স্তরে স্তরে। জীবপালিনী আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে। তারই মধ্যে সব খেলার সীমা, সব কৃত্যের অবসান। আজ আমি কোনো মোহনী আসিনি তোমার সম্মুখে। এতদিন যেদিন রাত্রে মালাকে ধুছি বসে বসে, তার জন্য অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই একটি ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন যায় মিছে মিশে।
হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যায় আমার প্রণতি। ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা অনেকক্ষণ কবিতা আবৃত্তি শুনলাম। এই পর্যায়ে আমরা একটা কথোপকথন শুনব। কথোপকথনে আসছেন আবু রেজা মোহাম্মদ আমিনুর রহমান সুইট, সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ এবং নিনাদ আবৃত্তি পরিষদের সভাপতি, এবং সঙ্গে আসছেন জান্নাতুল ফেরদাউস মৌ। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আবু রেজা মোহাম্মদ আমিনুর রহমান সুইট এবং জান্নাতুল ফেরদাউস মৌ। তুমি আজকাল বড্ড সিগারেট খাচ্ছ শুভঙ্কর। এক্ষুনি ছুরি ফেলে দিচ্ছি, কিন্তু তার বদলে বড্ড হ্যাংলা, যেন খাওনি কখনো। খেয়েছি, কিন্তু আমার খিদের কাছে সেসব নস্যি। কলকাতাকে এক খাবলায় চিবিয়ে খেতে পারি। আকাশটাকে অমলেটের মতো চিরে চিরে, নক্ষত্রগুলোকে চিনে বাদামের মতো টুকটাক করে, পাহাড়গুলোকে পাপড় ভাজার মতো মড়মড়িয়ে, আর গঙ্গা সে তো এক গ্লাস শরবত। থাক, খুব বীরপুরুষ। সত্যি তাই, পৃথিবীর কাছে আমি এমনি ভয়ঙ্কর বিস্ফোরক। কেবল তোমার কাছে এলেই দুধের বালক, তোমার কাছে এলেই ফুটপাতের নলু ভিখেরি এক পয়সা, আধ পয়সা বা এক টুকরো পাউরুটির বেশি কিছু নিতে পারি না। মিথ্যু, কেন কেন? সেদিন আমার সর্বাঙ্গে শাড়ি ধরে টান মারুনি? হতে পারে, ভিখিরিদের কি ডাকাত হতে ইচ্ছে করবে না একদিনও। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ জ্ঞাপন করছি আবৃত্তি শিল্পী অনুষ্ঠানের এ পর্যায়ে নিনাদ আবৃত্তি পরিষদের সদস্যবৃন্দদের কাছ থেকে আমরা একটি কোরাস আবৃত্তি পরিবেশনা শুনব। মঞ্চে আসছেন নিনাদ আবৃত্তি পরিষদের সকল সদস্যবৃন্দ। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল বেঁধে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পর। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাইকো শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলেকে চাই বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। মনে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। 1952 সালের ভাষা আন্দোলনের দিন চলছে। শহরে থাকা ছেলেটাকে মা চিঠি লিখেছে। ছেলেটা কবে ফিরবে বাড়ি? ছেলেটার উত্তর, মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তোমার কটা দিন। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। এখন মার চোখে চৈত্রের লোক, সেই চৈত্রের
ফেব্রুয়ারি 21 তারিখ দুপুরবেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় পর্বতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই নদীতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। মার ছেলে এখনো বাড়ি ফেরেনি, তাই তো ঝাপসা চোখে মা তাকাই উঠোনে উঠোনে, মনে মনে ভাবে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলার এখনো ওঠেনি জেগে। দুর্গম গিরি কান্তার মরু দোস্তর পারাবার হে, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দোস্তর পারাবার হে, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি দুলিতেছে জল দুলিতেছে মাঝপথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান হাঁটিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি দিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তির সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেরাইয়া ওঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরেছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমন্ত্রীপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্চন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মরমার। কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মরমার। চিঠিটা ছেলের পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা। উদাস দাওয়াই বসে মা এখন অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। মার চোখে এখন শিশির ভোর, স্নেহের রোদে হিটে ভরে থাকে। সেই রেল লাইনের ধারে মেটো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেটো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। ওকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। ওকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। এই রেল লাইনের ধারে মেটো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। ওকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। ওকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। ওকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। অসংখ্য ধন্যবাদ নীনাদ আবৃত্তি পরিষদ, জয়পুরহাট। উপহার দিয়েছেন আমাদের। ধন্যবাদ জানাচ্ছি নীনাদ আবৃত্তি পরিষদ জয়পুরহাটকে। উত্তরোত্তর সাফল্য কামনা করছি নীনাদ আবৃত্তি পরিষদের। আমরা আগামীতে আরও সুন্দর আয়োজন উপভোগ করতে পারবো এই প্রত্যাশা রাখছি। চলে যাচ্ছি অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে। রাখছিলাম যে আমাদের কিছু অতিথি শিল্পী আছে, আমরা এই মুহূর্তে অতিথি শিল্পীদের কাছে যাব। আমরা মঞ্চে ডেকে নিয়েছি জনাব কামরুল হাসান ও মায়াবী নুপুর। আমরা
ধন্যবাদ। হ্যালো, সম্মানিত দর্শক, এখন যে কথোপকথনটি আমরা উপহার দেব এটি একটি আঞ্চলিক কথোপকথন। কথোপকথনের লেখক, যার কলম এত সুন্দর একটি সৃষ্টি করেছে আমাদের জন্য, আমি প্রথম পড়ার সুযোগ পেয়েছি এই কথোপকথনটি। হয়তো আরও অনেক নারী কণ্ঠ, পুরুষ কণ্ঠ এই কথোপকথন পড়বে, জানি না তাদের কাছে কেমন লাগবে। তবে আমি ধন্য এমন লেখকের একটি কথোপকথনের আমি প্রত্যক্ষ সাক্ষী হতে পেরেছি, কণ্ঠদান করতে পেরেছি। কথোপকথন পরাণ মাঝি, কলমে আমার সহ আবৃত্তি শিল্পী যিনি আছেন মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠান ঘোষক এবং উপস্থাপক আজকের অনুষ্ঠানের সুদূর রাঙামাটি থেকে যিনি এসেছেন নিনাদ আবৃত্তি পরিষদ জয়পুরহাটের আমন্ত্রণে, এবং আমি আছি মায়াবী হোসাইন নূপুর বরিশাল থেকে আপনাদের সাথে। আমাদের ভুল ত্রুটি মার্জনা করবেন। চলে যাচ্ছি কথোপকথন পরাণ মাঝি। ও মাঝি, নাও ভিড়াও। কেডাই আমার নিবা তোমার নাই। হাসাই কইছো আইবা আমার নায়ে, তাই আমার নায়ে তো নেই না। কেন কেন? এবারও খারাপ নাও, উতালা ঢেউয়ে মরণের নাচন, সবাই উঠবার পারে না। এ নাও জোয়ারে যেমন, ভাটায়ও তেমন, দূর তফাতে নঙ্গল। তুমি সইতে পারবা না, যাও বাড়ি ফিরে যাও। মাঝি আসো, একসাথে বাঁচি। ঢেউ যদি আহে বেবাক তোমার জোর দিয়া, হাল ধরি দাঁড়াই খুব। আমি তুফানে ভাসলেও কষ্ট নাই, তুমি পাল গুছাইয়া আবার তুইলা নিও। না, আমি পারুম না, তুমি বাড়ি ফিরে যাও। তোমার নিশ্চয়ই আছে মা বাপ, আপন মানুষ, এতক্ষণই হয়তো চিন্তায় আছে। মাঝি তুমি কেমন কইরা খাও? আমার খুব জানতে ইচ্ছা হয়, কষ্ট হয়, তোমার হয় না? আমি পূর্ণিমায় যেমন, অমাবস্যায়ও তেমন, ভরা বর্ষায় পোড়া রোদেও একই। সইতে পারবা না তুমি। তোমার কি পারে আইবার ইচ্ছা জাগে না? আমার আবার ইচ্ছা, তুমি চইলা যাও। আমার খোরাক ঘুরাইলে তয় আমি পারে আহি। পারে ঢেউ বড় শক্ত, ভাঙ্গা দিতে চাই সোহাগের নাওয়ের কলুই। যখনই আসি এই ঢেউয়ের তেজ দেখি চাইয়া চাইয়া, তোমারে বুঝি ঘুমাইতেও দেয় না? একটু কি থামবার পারে না? নদী নদী এমনই, আপনের লাইগা যেমন পরের লাইগাও একই। আমি রাতের বেলা চাঁদ দেখি, আন্ধার আর জোনাক বুকের হাসি, সুর মিলাই আসমানের তারার লগে আপন বেবা কি। এ নাও খুব ছোট, ধরবে না সুখ। থাও থাও কৈশব, আমার ঘুমে তোমার কি? যখন রাইতে ঝড় বাতাস আহে, ঢেউ ওঠে আরো বেশি। যখন মেঘে মেঘে জোয়ার আসে তেজে, ভয় করে না? এর ডরের কি? পারে আই সেই যদি ডুবে তরি। নাও ভিড়াও মাঝি। ফিরা যাও, জোয়ারের বেলা হইল, বেলা আন্ধার হইব এখনই। মাঝি একটু কি আইবার পারে না ঘাটে? রোজ রোজ একটু দেখবার লইগা আহি এই ঘাটে। তুমি জানো কি? কি বুঝাই না, বলো।
বিকল্প ব্যবস্থা আছে কি সুইট না বলে ঠিক আছে আমি যাই আমি কালকে নগা যাব ভালো চলে গেল কত বয়সী মানুষ কোনো কবিতা আবৃত্তি করা সহজ ভালো দুঃখিত একটু সময় নিচ্ছি মিউজিকটা মেলানোর জন্য মাঝি একটু কি আইবার পারো না ঘাটে রোজ রোজ একটু দেখবার লেখা আহিয়ে ঘাটে মাঝি তুমি জানো কি কি বুঝাই না বলো কেন এমন করে ডাকো তোমার নাম কি আমি আমি পরাণ পরাণ দুয়ারি নদীর লগেই বাড়ি নদীর মতন ঢেউ বাতাসে বাসি মাঝি তোমার নাম কি আমি মাঝি এইটা তোর নাম ওইবার পারে না আমি সুজন মাঝি ভাঙনে যখন ভেবা কাইরা নিল তারপর থেকেই নদীতেই খাই কষ্ট করে আর ভাঙন লাগবো না যখন চাইব তখনই দিমু ডুব মাঝি আমার পুরা কইও না মাঝি ব্যথা পাই বুকের মধ্যে কেমন কইরা উঠে হুদয় তুমি ভয় পাও পরাণ আমার তো ডুববার অভ্যাস আছে তাও তুমি কইও না কইলাম আমি কিন্তু সাঁতার দেবো এখনই সাঁতার জানো না তাই তুই ভাই যখন আছি পায়ার ভাষা বই বাকি মানুষ মরলে আর কার কি সর্বনাশ বাড়ি যাও ঝড় তুফানের সময় এখন জোয়ারের পানি কেমন কল কল করে বাড়তাছে মাঝি তুমি কেন আমারে এমন কইরা ফিরাইয়া দাও তুমি এখনো জানো না আপনের আপন যে গোপনে যায় রাখা এই ছোট্ট নাওয়ে ঢেউ জানি না থামবে কি থামবে না সময়ের পরে তুমি দেখাও যদি বিদ্রিস না মাঝি আমি তোমারে চিনি জানি তোমার লইগে সাঁতার দিলে আমারে লইব না এই পানি তো যেদিন তোমার নাও আয়সা কইব পরাণ আহো সেই দিন উঠো যাও বাড়ি যাও মাঝি তুমি ঘুমাইও না কিন্তু ঘুমাইও না ভালো না বাতাসের ভাও বাতাসের দুভাগে বেবাক ভাসাইয়া নিল জোয়ার শেষ হইছে পানি নামে ভাটির দেশে মাঝি কই মাঝি মাঝি নাও খানা দেখা যায় না 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 মাঝি আমার ছাইরা গেল
দূরে ছাড়তেই দূরে গেলা। আচ্ছা আমি কি তোমারে বেশি দেই জ্বালা? বেবাক জ্বলন্ত বুকেই রাখি, তাই আমার কি ছাইরা গেলা রাখি? থামে না রে পাষাণ বুক, জিরায় না পথ চাওয়া। মাঝি মাঝি পরে আহো। পরাণ কি পারে আইলো? আমি কেমন কইরা যাই? তার ফিরাইয়া ফিরাইয়া হুদাই কেন আবার তার কথাই কই না। এই যে আমার ছোট্ট নাওয়ে তারে যদি রাহি, সে তো ডুবাই মরবো। ভালো তারে দূরে থেকেই দেখি। আবার আমি সাইরা গলুই নাওয়ের পাটাতন। না, মন বাজারে ফিরুম না আর, যতই হোক মন উচাটন। অপেক্ষাতে না না কেন ভাবি এমন? পরাণ থাকুক চরের মাঝে হুদাই জ্বালাতন। কেন আমার চোখ দুইটা তারে দেখবার চাই? নাও যে আমার ভাঙ্গা পরাণ তোমার অপেক্ষায়। নাও যে আমার ভাঙ্গা পরাণ তোমার অপেক্ষায়। সকাল আসে সন্ধ্যা আসে, মাঝি তুমি কই? ঢেউ এনে নৌকা তালাশ, জলে যে দৈথ। মাঝি বুঝি ভুইলা গেল আসবে না আর ঘাটে। মাঝি ভুইলা গেলেও আমি অপেক্ষাতে। অন্য ঝরে মন ভরে না, কেমন ফাঁকা হাহাকার। না আর পারি না, মন বাজারে ফিরে যাই, চাই না ঢেউ তরঙ্গ আর। বাতাসে সব কিছু থাক, তাও যাবো পারে। ভাঙ্গে ভাঙুক সব, জানি না কি আছে কপালে। নাও আমার মাঝি, শুনতে পাও মাঝি? শুনতে পাও? তোমার দোহাই লাগে, আহো এই স্তরে। আর পারি না বাঁচতে বুঝি, শুধু মাঝির লাইগাই মরে। নাও তো পানিতে ডোবা, মাঝি কি ভিতরে? আচ্ছা অসভ্য, না না না, কি অলক্ষণে। ঢেউয়ে ঢেউয়ে নৌকা ভেড়ে সহে না তর। মাঝিরে দেখি না রে, পারে খালি ডর। সেরা পাল দড়ি জলে ভাসে, থামাই কান্দন, তাও আবার ফিরা ফিরা আসে। আমার মাঝি, মাঝির নাও কুলের ঢেউ বাতাসে হাসে। গলা পানি নাওয়ের ভেতর মাঝি শুয়ে, জ্বরে বুঝি শরীর ভরে। মাঝি মাঝি মাঝি, পরাণ আমি আইতাছি, পরাণ আমি আইতাছি, পরাণ খুশবে শুধু পরাণের নাম। পরাণ আমি আইতাছি। মাঝি মাঝি তুমি ওঠো, ওঠো মাঝি, ও মাঝি তুমি ওঠো। তোমার পরাণ তোমার ধারে, তোমার পরাণ তোমার ধারে। অসংখ্য ধন্যবাদ যারা উপভোগ করছিলেন। ধন্যবাদ। মায়ের যুদ্ধে যাবার কেউ সাড়া দেয়। নুরুল দিনের কথা মনে পড়ে যায়।
কবি সৈয়দ শামসুল হক। নীলক্ষা নীল আকাশ, হাজার হাজার তার ওই নীলে অগণিত। নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে ৬৯,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত। গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার বিরোধী আজ স্থির হয়ে বাসুন সকলে। অতীত হঠাৎ হারামলে মানুষের মধ্য দরজায়, এই অতি স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায়, তখনও তার মস্ত বড় দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা গিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল ১১৯৯ সালে। আবারও বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে, আমারই দেহ থেকে রক্ত ঝরে যায়। ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন, আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে। স্মৃতির দুধ যখন জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে ঘুমে থাকে, কে একা থাকে, কে ভিতরে থাকে, কে একা বসে নিঃসঙ্গ স্নুপাত করে। সমস্ত নদীর অস্ত্রে এসে অবশেষে ব্রহ্মপুত্রে বসে। নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢালের মতো নেমে এসে সমস্ত ভাষায়। আবারও বাঁকা মানুষগুলো জেগে উঠে যেন এই আশায় যে আবারও নুরুল দিন একদিন আসবে বাংলায়। আবারও নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো মাহে কণ্ঠে সবাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার নীরব সাগর। নাট্যকিক একা ঝড় বাদলের দিনগুলোতে বিদ্রোহী হয় কথা। মেঘ গর্জন, দুমড়ে মুচড়ে ব্যাকুল অব্যক্ততা। অনেক বছর পর দেখা আবারও স্মৃতি স্মরণ করিয়ে দেয়। কথোপকথন নিয়ে আসছে মাহফুজার রহমান নেওয়াজ ও জান্নাতুল ফেরদৌস মৌ। আমরা আবার একটু ক বছর পর দেখা হলো আমাদের? অনেক বছর, ঠিক মনে নেই। আচ্ছা, ক বছর হবে বলুন তো? 15 বছর 2 মাস 17 দিন। হে মা, দিনক্ষণ এভাবে মুখস্থ রেখেছেন? না রেখে উপায় কি বলো? এই একটা কাজ আমি বেশ পারি, মনে রাখা। আচ্ছা, আর কি কি মনে রেখেছেন? পরীক্ষা নিতে চাইছো? না না, ছি, এমনি বললাম। জানি আপনার স্মরণ শক্তি বরাবরই ভালো ছিল। কি ভালো স্টুডেন্ট ছিলেন, বাবা এখনো বলেন। কি বলেন মাস্টার মশাই? আমার কথা মনে আছে তার? তোমার বেনির ফিতে খুলে দিয়েছিলাম বলে তোমার সে কি বিশ্রী কান্না। অমনি তোমার বাবা লাঠি হাতে কোথা থেকে তেড়ে এলেন, সেই যে পালালাম। বৃষ্টি কান্না আবার কি? আপনি বড্ড জ্বালাতেন আমার। ঠিক করেছিল বাবা, খুব ভালো হতো ওদিন কথা পিঠে পড়লে। হাসছ? হাসবো না বলছেন? হাসো, না করবো না। আমার অপমানের কথায় তাও তো ওই মুখে হাসি দেখতে পেলাম। দেখি দেখি এদিকে একটু ঘুরে হাসো তো। কেন? টোলটা কি আগের মতোই আছে? বরের নিশ্চয়ই ওখানে মন পড়ে থাকে। না, তার এত সময় কোথায়? যার সময় ছিল সে তো পালালো। তুমি কি চেয়েছিলে কেউ থাকুক? যাই কাজলদা, ছেলের স্কুল ছুটি হবে একটু বাদে।
আমি পালালেই দোষ? নিজে যে খুব ছেলের দোহাই দিচ্ছ। একটু বসি কোথাও, 15 মিনিট, না হয় 10 মিনিট। কি হবে বসে? কি হয়নি বা হবে ভেবে সময়টাকে থামিয়ে দিও না দরজার বাইরে। কাজলদা, কোনো কোনো সময় আমার মনে হয় আমি সেই ছোট্ট শ্রাবণী হয়ে গেছি। মায়ের জন্য পুজোর ফুল কুড়াতে তোমাদের বাগানে চুপ চুপ করে সাত সকালে যাই। হ্যাঁ, তুমি যতই চুপি চুপি যেতে আমি ঠিক বুঝে যেতাম। হ্যাঁ, কেমন করে বুঝতে কাজলদা? জানি না, তোমার ফুলগুলো ছুঁয়ে দিতেই তুমি আঁতকে উঠে ওগুলো ফেলে দিয়ে নতুন ফুল কুড়িয়ে নিতে। মুসলমানের ছোঁয়া ফুলে নাকি পুজো হয় না। কি অদ্ভুত সব নিয়ম ছিল। তবে কি জানো, আমি চাইতাম তুমি ফুল ছুঁয়ে দাও, যেন আমি আর কিছুটা সময় দেখতে পাই তোমায়। শ্রাবণী, তুমি কি সত্যিই চাইতে? কেন বলনি? কেন? বললে কি হতো? পালিয়ে শহরের কলেজে ভর্তি হতে না? শহরের মেয়েদের পেয়ে তো দিব্যি ভুলে গেলে। কি ছাই ভালোবাসতে বুঝিনি ভাবো? বেশ করেছি বলিনি। শ্রাবণী, বলো কাজলদা। ফিরে গিয়েছিলাম, পাইনি। শাখা সিঁদুর তোমাকে দেখবার সাহস হয়নি বলেই ফিরে এসেছিলাম তোমার শ্বশুর বাড়ির সামনে থেকে। তুমি তুমি ওখানেও গিয়েছিলে? কবে? কি বার ছিল সেদিন? বুধবার, ঠিক সন্ধ্যায়। বলো, আমি ঠিক বলেছি কিনা বলো? বলো কাজলদা, প্লিজ বলো। টের পেয়েছিলে তাহলে? বারান্দায় নতুন শাড়ি ঘর, পেছনে একটা অবয়ব আমি আর দাঁড়াতে পারিনি সেদিন। কাজলদা, ওটা আমি ছিলাম। শাড়ি শুকোবার ছলে কতবার বেলকনিতে গেছি, কিন্তু ওদিন যখন ওনের জন্য নেওয়া পানের বাটাটা হাত থেকে পড়ে গেল, কেমন একটা শক্তি আমাকে টেনে নিয়ে এলো বেলকনিতে। আমি তোমার গন্ধ পেয়েছি বাতাসে। কাজলদা, কেন ফিরে এলে? কেন একবার দেখা করলে না? কি হতো দেখা করে? তোমার কর্তার সামনে তোমাকে ছুঁয়ে দিলে সে কি পুজোর ফুলের মতো তোমাকে ফেলে দিতেন? ফেলে দিলে? বলো, দিতেন? ফেলে দিলে কি করতে তুমি? আমার বুকের মধ্যে রেখে দিতাম ফেলে দেওয়া সেই ফুল। আসি কাজলদা, ছেলে একা দাঁড়িয়ে থাকবে। ভীষণ মানাওটা হয়েছে। ভালো থেকো তুমি। চলে যাচ্ছ শ্রাবণী, উত্তর দিয়ে গেলে না। কি করতেন তোমার কর্তা? কাজলদা, তুমি কবিতা লেখো এখনো? বই বেরিয়েছে? একখানা দিও তো আমার বরের জন্য। ছুটির দুপুরে পড়ে শোনাবো তাকে। সে বড় কবিতা ভালোবাসে। আসি শ্রাবণী, তোমার ছেলেকে আদর দিও। তোমার কর্তার জন্য বই পাঠাবো। ভালো থেকো। আমি ভালো আছি। অছোঁয়া পুজোর ফুল ভালোই থাকে কাজলদা। আসি। এসো, কোনো একদিন এসো। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ মাহফুজুর রহমান নেওয়াজ ও জান্নাতুল ফেরদৌস মৌ। চললেন মঞ্চে আহ্বান জানাবো মোহাম্মদ ফরহাদ আবৃত্তি পরিবেশনার জন্য, যুগ্ম সাধারণ সম্পাদক জয়পুরহাট আবৃত্তি পরিষদ, কবিতা রূপম, কবি সুবোধ সরকার। মঞ্চে আসছেন মোহাম্মদ ফরহাদ। রূপমকে একটা চাকরি দিন। MA পাস, বাবা নেই, আছে প্রেমিকা। সে আর 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমালবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন
তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্গেই। তমালবাবু মামাকে বললেন রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে। সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আগুন গেল আলিমুদ্দিনের স্ট্রিটে, আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য, নদী এসে আশ্রে পড়ল উপকূলে। আর সমুদ্র হিমাচল বলে উঠল রূপমকে একটা চাকরি দাও। এমএ পাশ করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদের ঘটনা। বাড়ি ফিরছিলাম সন্ধ্যাবেলায়। গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের 1 টাকা কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। এমএ পাশ করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর লেগে আছে ওর গায়ে। একটা ছেলেকে কেন আপনারা এমএ পড়ান? কোন আল্লাদে 8খানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন? তুলে দিন। এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের। ফোন বেজে উঠল, ফোন বেজে চলল, ফোন বেজে চলল, ফোন বেজেই চলল। 20 বছর ধরে ফোন বেজে চলেছে, আর 20 বছর বাজবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য চলেছে নদীর দিকে। নদী উপকূল থেকে আশ্রে পড়ে বলল রূপমকে একটা চাকরি দিন। কে রূপম? রূপম আচার্য, বয়স 26, এমএ পাস, বাদিকের গালে একটা কাটা দাগ আছে। ধন্যবাদ। ধন্যবাদ ফরহাদ হোসেন আপনাকে। এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি খোকন কুমার, যার পরিবেশনায় আমরা উপভোগ করব আরও একটি কবিতা। সবাইকে রাত্রিকালীন শুভেচ্ছা। আবৃত্তি করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক অষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, সেই অষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হ দাদা ঠাকুর, তোমারে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারিদের মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজের, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম।
এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকেও খোকন কুমার বিশ্বাস। কেউ কথা না রাখলেও আমরা আমাদের কথার বরখেলাপ করব না। আমরা আরও সুন্দর কবিতা উপহার দিতে যাচ্ছি আপনাদেরকে। আবু রেজা মোহাম্মদ আমিনুর রহমান সৈয়দ স্যার। আসলে আমাদের অনেকটা সময় পেরিয়ে গেছে। নিনাদ আবৃত্তি পরিষদ আমরা যে আজকের আয়োজনটা করেছি, যারা উপস্থিত আছেন তাদের প্রতি সশ্রদ্ধ সালাম, অভিবাদন। আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেছেন এবং একই সঙ্গে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করবার জন্য, যারা যেখান থেকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। নিনাদ আবৃত্তি পরিষদ কৃতজ্ঞতার সঙ্গে আপনাদেরকে স্মরণ করবে। আমি সময় আসলে আমাদের অনুষ্ঠানটা যেভাবে আমরা করেছি, চেষ্টা করেছি আমাদের নিজস্ব শিল্পীদের আবৃত্তির চাইতে, বিশেষ করে যারা লেখালেখির সঙ্গে যুক্ত আমাদের এই জয়পুরহাটে সেই সমস্ত কবি, সাহিত্যিক, লেখকদেরকে উৎসাহিত করবার আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা নিনাদ আবৃত্তি পরিষদ। আমি আবৃত্তি করছি প্রিয়তমা সুকান্ত ভট্টাচার্য। প্রিয়তমা সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। সুদূর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছে বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিমন্ত্রিত দুর্নিবার অপারাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী বর্মাতে আজ দেহে আমার সৈনিকের করা পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয় আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তে আমি। আজ কিন্তু নীলাকাশ আমাকে পাঠিয়েছে আমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় কড়া পোশাক। রাত্রির চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে। তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মরকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে,
জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই। মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সংবর্ধনা রটবে না লোকে মুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে কি লাভ, উত্তর তার তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইটালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বর্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিবালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ তার নিজের ঘরেই নেই বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরে চলে থাকে দুঃসহ অন্ধকার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং সাথে সাথে কৃতজ্ঞতা নিনাদ আবৃত্তি পরিষদের সম্মানিত সভাপতি আবু রেজা মোহাম্মদ আমিনুর রহমান সৈয়দ স্যার, যিনি এই সুন্দর পরিচ্ছন্ন এই সংগঠনটি উপহার দিয়েছেন জয়পুরবাসীকে। এমন সুন্দর প্ল্যাটফর্মে আমি বিশ্বাস করি চমৎকার কিছু কাজ হবে এবং আমাদের আগামী শিশুরা সাহিত্য চর্চায় আরও অনুপ্রাণিত হবে। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত এখন আমাদের ছোট্ট বন্ধু ঋদ্ধিকার একটি কবিতা শুনব। ঋদ্ধিকা আবৃত্তি করছি ট্রেন, লিখেছেন শামসুর রহমান। ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরোলেই বন, ফুলের উপর পাস্তা বাজে ঝনঝনা ঝনঝন। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট আবৃত্তি শিল্পী ঋদ্ধিকা জনাব মাহফুজুর রহমান নেওয়াজ স্যারকে। আসলে নেওয়াজ ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ, যার সাথে দীর্ঘদিনের পরিচয়। নেওয়াজ ভাইয়ের সাথে বিভিন্ন মঞ্চে আবৃত্তি করার সুযোগ হয়েছে। অত্যন্ত গুণী একজন মানুষ। আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি নেওয়াজ ভাইয়ের প্রতি যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আপনাদেরই এই অঞ্চলের কৃতি সন্তান। প্রত্যাশা করছি নিনাদ আবৃত্তি পরিষদ আরও বহুদূর এগিয়ে যাবে এমন গুণীজনের হাত ধরে। আমরা শেষ পরিবেশনা শুনছি। কামরুল ভাই দীর্ঘ প্রায় 14 ঘন্টা জার্নি করে এখানে এসেছেন এবং মায়াবী হোসেন নূপুরকে অসংখ্য ধন্যবাদ। সেও প্রায় 10-12 ঘন্টা জার্নি করে এসেছেন। তারা খুব কষ্ট করেছেন, সারা রাত্রি জেগে তারা স্ক্রিপ্ট ঠিক করেছেন। আমিও তাদের সঙ্গে জেগেছিলাম। এখন পর্যন্ত এর সঙ্গেই আছি। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। এরকম আমাদের সহযোগিতা করবেন। যাই হোক, আজকে আমার একটা কবিতা আবৃত্তি করার কথা ছিলেন, কিন্তু শ্রদ্ধেয় আমাদের সরকারি কলেজের সম্মানিত অধ্যাপক স্যার উনি রবি ঠাকুরের একটা কবিতা শুনতে চেয়েছেন। আমি চেষ্টা করছি। রবি ঠাকুর আসলে প্রেমে পড়েছিলেন। তাদের প্রেমটা ভেঙে যাওয়ার অনেক দিন পর, তাদের দুজনের সংসার হয়ে যাওয়ার পরে হঠাৎ রেলগাড়ির কামরায় তাদের দুজনার দেখা হয়ে যায়। এই দুজনার এতদিন পরে দেখা হওয়ার পর তারা কি বলেছিল সেইটা নিয়ে তিনি লিখেছিলেন। আমি চেষ্টা করছি সেটা বলার জন্য। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানে ঘিরে। মনে হলো বহু রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে।
যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইলে জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ্ছ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়। কেন এইসব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সাথে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা, সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই এত কাল যে প্রশ্নটা থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধুলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারায় আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আমি আসলে একটা কবিতা আপনাদের শোনাবো, যেটা আমার খুবই প্রিয় একটা কবিতা, এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই কবিতাটা আমি আবৃত্তি করি। বাংলাদেশে আমি আর কারো কণ্ঠে এই কবিতাটা শুনি নাই। আজকে আমার খুব প্রিয় কিছু মানুষ আছে, আমি সেজন্যই বেয়াদবিটা করছি, কিছু মনে নেবেন না। কবিতাটার নাম এইসব পথে প্রান্তরে। এটা যুদ্ধকালীন সময়, যুদ্ধের আগের এবং যুদ্ধের পরের ঘটনা নিয়ে লেখা। কবিতাটা আমার সংগৃহীত, আমি চেষ্টা করছি। এইসব পথে প্রান্তরে জনপদে একদা হাঁটতে গিয়ে পায়ে পায়ে জড়িয়ে যেত জানা অজানা নানা ঘাসফুল। ভৈচাপা উঁকি দিত দুপাশ থেকে, আকন্দ করবি এসে নুয়ে পড়তো মাথার উপরে। এ বাড়ি ও বাড়ি সে বাড়ি থেকে পরিচিত কণ্ঠ জেগে উঠত, কেমন আছো সোনা কাকা, খবর ভালো তো ভাইজান, রাঙা মামু একবারটি এসে বসে যাও আমাদের ঘরে, মুনি ঠাকুরপো আচার মেখেছি ধনে পাতার, খেয়ে যাও। এমনই শান্ত প্রশান্ত সুনিবিড় আত্মীয়তায় মাখামাখি ছিল বাসিন্দারা। প্রাণ ছিল পদ্মার ঢেউ, মন ছিল মেঘনার পাড়। চিত্তের আসনখানে বিছিয়ে বসতে সময় লাগতো না এক তিলও। দূরে জাগত কোকিলের কুহুধ্বনি, কাছ থেকে শীষ দিয়ে যেত দোয়েলার হরবোলা। আড়াল থেকে নারী কণ্ঠে কে যেন হঠাৎ করে ডেকে বলতো, মণি ঠাকুরপো আচার মেখেছি ধনে পাতার, খেয়ে যাও। ছায়াচ্ছন্ন নিবিড় জনপদে মন আমার গিয়ে উঠত। আমি মেঠেল সুরের তন্ময়তায় হারিয়ে যেতাম সেই সব পথে প্রান্তরে। আজ যেতে গিয়ে দেখি সেই চিরপরিচিত পথগুলি ছেয়ে আছে নরকঙ্কালে। ঘাস ফুলগুলি কখনো বিবর্তিত হয়ে গেছে মৃত মাথার খুলিতে। ভুই চাপা গন্ধ আর করবীর বন গেছে আগুনে পুড়ে। বারুদের গন্ধে বাতাস নিথর, পরিচিত কণ্ঠগুলি থেমে গেছে কামানের মুখে। আজ আর তেমনি করে কেউ ডাকে না, খবর ভালো তো ভাইজান, অথবা মণি ঠাকুরপো আচার মেখেছি ধনে পাতার, খেয়ে যাও। সে নারীর ইজ্জত নিয়ে কাম্যত্ব দস্যু তাকে খুন করে গেছে। পদ্মা মেঘনার বুড়িগঙ্গায় আজ শুধু রক্তের ঢেউ। এমন একটিও বাড়ি চোখে পড়ে না যেখানে বসে নিতে পারি দুদণ্ড স্বস্তির নিঃশ্বাস। এ যেন কোনো একদিনের ফুলের বাসর থেকে অকস্মাৎ এসে দাঁড়িয়ে পড়েছি গৃহিণী সমাকীর্ণ এক মহাশ্মশানে। এ কি সেই সোনার বাংলা
যেখানে সন্ধ্যা নামত ভাটিয়ালির সংরাগে, প্রভাত আসত ভূপালী সূর্যের আশীর্বাদ নিয়ে, জেলের জালে জালে জড়িয়ে যেত অসংখ্য ইলিশ, জলে ফুরত শালুক, আর ডাঙা ভরে যেত বেতফলার করম চাই। আমার সমগ্র সত্তা আজ এই মুহূর্ত গলিত লাভার মতো উদ্গীড়িত। আমি আজ ঝঞ্ঝার মতো বিক্ষিপ্ত, প্লাবনের মতো উদ্দাম, বৈশাখের খর অশনের মতো আমি এক দীপ্ত অগ্নিপিণ্ড। এই মুহূর্তে সেই সব নরপশুদের যদি আমার কাঠার মতো পেতাম, তবে তাদের টুকরো টুকরো করে দুমড়ে মুচড়ে পুড়িয়ে সেই হাড়ে নতুন করে গড়ে তুলতাম সেই হারানো জনপদ, যেখানে পায়ে পায়ে জড়িয়ে যেত কত মায়াচ্ছন্ন ঘাসফুল। কোকিলের গহধ্বনিতে সাড়া দিয়ে শীষ বাজাত দোয়েলার হরবলা। আড়াল থেকে নারী কণ্ঠে কে যেন হঠাৎ করে ডেকে বলতো, মণি ঠাকুরপো, আচার মেখেছি ধনে পাতার, খেয়ে যা। ধন্যবাদ 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 জনাব শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক নিনাদ আবৃত্তি পরিষদ জয়পুরহাট। এবং সেই সাথে পতি মহোদয়ের অনুরোধে আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ কামরুল হাসানের কণ্ঠে একটি আবৃত্তি শুনব। আজকের অনুষ্ঠানের শেষ পরিবেশনা অনন্ত প্রেম। ধন্যবাদ। পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূর্তি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে করিয়াছি খেলা, আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভী আছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ কামরুল হাসান। আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো নিনাদ আবৃত্তি পরিষদের সভাপতি মহোদয়কে আজকের অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করার জন্য। এতক্ষণ ধরে আমরা যে অনুষ্ঠানটা শুরু থেকে শেষ পর্যন্ত চালিয়ে নিলাম, এটা আপনাদের সহযোগিতা, আপনাদের উৎসাহ অনুপ্রেরণা যদি না পেতাম সম্ভব হতো না। আমি নিনাদ আবৃত্তি পরিষদের একজন কর্মী হিসেবে বলছি, সদস্য হিসেবে বলছি যে আমরা চেষ্টা করব শুদ্ধ সাহিত্য চর্চা যারা করছেন, যারা লেখালেখি করছেন, তারা আমাদের জন্য লিখুন, আমাদের এই দেশটার জন্য লিখুন, আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতির জন্য লিখুন।
আমাদেরকে সমৃদ্ধ করুন। আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠানকে সার্থক এবং সফল করার জন্য সহযোগিতা করেছেন। আপনাদেরকে কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আজকে আমাদের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। ধন্যবাদ।